2024-এর জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদী অন্যতম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের। অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তার ক্ষুরধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য, তীব্র দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারত বিরোধী অবস্থান দেশের ভেতরে তাকে যতটাই জনপ্রিয় করে তুলুক না কেন, সীমান্তের ওপারের রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসেবে গড়ে তুলেছিল একথা অনায়াসেই বলা যায়। 24-5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই হাদী এবং হাদীর মতো আরও অনেকেই নানামুখী হুমকির মধ্যে পড়েছেন। বিষয়টি হাদী উল্লেখ করেন তার সাম্প্রতিক পোস্টেও। গুলিবিদ্ধ হওয়ার আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন তিনি। নভেম্বরের 30টির বেশি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে তিনি ফেসবুকে একটি পোস্টও দিয়েছিলেন। গত 13ই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদী সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। 17 তারিখ খুনি হাসিনার রায় হবে। 1400 শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাল্লাহ। এক আবরারকে হত্যার মধ্যে দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদীকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবি আল্লাহ। হাদী নিজে, হাদীর দর্শন, হাদীর বক্তব্য খুব সহজেই তাকে আওয়ামীপন্থীদের টার্গেটে পরিণত করেছে। আজ দুপুরে হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে গেছে এ হামলার পিছে কারা জড়িত তা নিয়ে নানামুখী বিশ্লেষণে। যে বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়ে যায় এতদিন পর্যন্ত ভারত থেকে যে বিভিন্ন হুমকি আসছিল ফোনে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তার বাস্তবায়ন শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বিকেল 4টায় দেয়া তার এক ফেসবুক পোস্টে বলেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই, আর আজকে গুলিবিদ্ধ হল ওসমান হাদী। এর আগে হাদী বহুবার ভারতীয় বিভিন্ন নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো বলেন, আমরা এখনো নিশ্চিত জানি না কে বা কারা এটি ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন হাদী। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পেজে লেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরো লেখেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি সুব্রত বাইনের হ্যান্ডেলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোন কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। সায়েদ লেখেন, সুব্রত বাইন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে কনফারেন্স করে পিচ্চি হেলাল ও ভারতের পশ্চিমবঙ্গে পলাতক মুকুলের সাথে কথা বলেছে। পরবর্তীতে সুব্রত বাইনের মেয়ে সিনথিয়া বেতু নেপালে পলাতক বিডিআর মামলার আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাইদ ও দীপুর সঙ্গে কথা বলিয়ে দেয়। তিনি বলেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে। আবরার ফাহাদ থেকে ওসমান হাদী, সবাই এক সংগ্রামের সাথী। খোদা তাআলার কাছে প্রার্থনা করি হাদী যেন শিগগিরই আমাদের মাঝে ফিরে আসে। ইনকিলাব জিন্দাবাদ।
এক ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ আবিদুল ইসলাম খান বলেন, হাদি ভাই জুলাইয়ে আমাদের রাজপথে সহযোদ্ধা। আগস্ট 2024-এর পর থেকে নানা হুমকির মধ্যে দিয়ে উনি গেছেন। যে শক্তি হাদি ভাইয়ের হত্যা চেষ্টার সাথে জড়িত তাদের শেষ পরিণতি আমরা দেখে নেব ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের সন্তানদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি সব সময়। আল্লাহর কাছে লাখো কোটি প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের ভাইকে রক্ষা করো, আমাদের হাতকে শক্তিশালী করো। উল্লেখ্য, আজ জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা মোট 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে তিনি জানান। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির একজন সহযোদ্ধা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাতে বলেন, ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার সতীর্থরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে বি নেগেটিভ রক্ত জোগাড় করার চেষ্টা করছেন। জুমার নামাজের আগে বেলা 11:52 হাদি সর্বশেষ ফেসবুক পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার ছেঁড়াছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে। সবার কাছে দোয়া চাইছি, সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে। সেই রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে। আপনারা দোয়া করবেন সবাই ওসমান হাদির জন্য। তার এখন বর্তমান কন্ডিশন আসলে কি অবস্থা? আমরা এটাকে খুবই ক্রিটিক্যাল, যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না আগামী 72 ঘন্টায়। এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। তামান্না মিনহাজ, আমার দেশ।